রাস্তার ধারে এক ধাবায় বসে আছে অরুণ। সে যাবে রতনপুর। তার রতনপুর যাওয়ার কারণ হলো সে হচ্ছে রতনপুরের নতুন বিডিও সাহেব। অরুণের রতনপুর পৌঁছানোর কথা ছিল সন্ধ্যে 7টার মধ্যে, কিন্তু তার কিছু ব্যক্তিগত কাজের জন্য তার রওনা হতে অনেকটাই দেরি হয়ে যায়। তাই রাত 9টা বেজে গেলেও সে এখনো অর্ধেক রাস্তাও পৌঁছাতে পারেনি। এখন সে দাঁড়িয়েছে রাস্তার পাশে এক ধাবায় তার রাতের খাবার খাওয়ার জন্য। কি ব্যাপার বাবা, এত রাতে এই হজপাড়া গায়ে তুমি কি করছো বলো দেখি তো? তোমাকে দেখে তো শিক্ষিত মনে হচ্ছে। আগে আমার নাম অরুণ, আমি রতনপুর যাব। এত রাতে রতনপুর? সে তো অনেকখানি রাস্তা। এত রাতে এই জনমানবহীন রাস্তায় তোমার যাওয়াটা উচিত হবে না। এইদিকে তুমি তো একদমই একা। কিন্তু কাকা, আমার তো না গিয়ে উপায় নেই। আমি রতনপুরের নতুন বিডিও, কাল সকালে আমার জয়েনিং, তাই তো আমাকে যেতেই হবে। কিন্তু বাবা, জীবনের থেকে বড় তো আর কাজ হতে পারে না, তাই না? এই রাত বিরেতে গন্তব্যে যাওয়ার জন্য এই রাস্তা খুব একটা সুবিধার নয়, বোঝার চেষ্টা করো। কিন্তু কাকা, আমি তো বললাম আমাকে যেতেই হবে। এমনি চিন্তা করবেন না, আমার গাড়ি আছে, খুব একটা অসুবিধা হবে না। ঠিক আছে বাবা, তুমি যখন যাত্রা করবার সিদ্ধান্ত নিয়েছ তখন আমি তোমাকে আটকাই, আমার কি সে সাধ্যে আছে? কিন্তু বাবা মন দিয়ে শোনো, রতনপুর যাওয়ার রাস্তায় পরে এক শয়তানের ডেরা, যাকে আমরা গ্রামবাসীরা লাল বাড়ি বলি। ওই বাড়ি কিন্তু তোমাকে সেখানে যাওয়ার জন্য ডাকবে বাবা, আর সেই ডাক প্রত্যাখ্যান করা খুবই কঠিন। আর ওই ডাকে সাড়া দিয়ে যেই আজ পর্যন্ত ওই বাড়ির মধ্যে একবার ঢুকেছে, সে আর কোনোদিনও বেরাতে পারেনি। তাই একদম নিজের গাড়ি থেকে নামবে না। গাড়ি একদম রতনপুর গিয়েই থামাবে, বুঝেছ? প্রৌঢ়ের সাথে কথোপকথনের পর অরুণ বেরিয়ে পড়ে তার গন্তব্য রতনপুরের উদ্দেশ্যে। অরুণ যে রাস্তা দিয়ে যাচ্ছে তার আশেপাশে কোনো জনবসতি নেই। চারিদিকে শুধু বিশাল আকৃতির গাছগাছালির মেলা। অরুণ পড়াশোনা জানা ছেলে, সে এই সব ভূত প্রেতে বিশ্বাস করে না, কিন্তু যতবারই তার বৃদ্ধের বলা কথাগুলো মনে পড়ছে, অজান্তেই যেন তার গায়ে কাঁটা দিয়ে উঠছে। 15 মিনিট ধরে ফাঁকা কুয়াশাচ্ছন্ন রাস্তায় গাড়ি চালাতে চালাতে অরুণ ভাবতে থাকে, বুড়ো লোকটা কাউকে না পেয়ে আজ হয়তো অরুণকে ধরে তার যত সব আজগুবি গল্প শুনিয়ে দিয়েছে। অরুণের গা ছমছমে ভাবটা কেটে যেতেই সে খোশ মেজাজে গাড়ি চালাতে থাকে। কিন্তু হঠাৎ ব্রেক কষে গাড়ি থামিয়ে দেয় অরুণ। সামনে দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরা এক মহিলা। অরুণের যেন নিজের চোখের উপর বিশ্বাস হয় না। সে যা দেখছে সেটা ঠিক নাকি শুধুই তার চোখের ভুল। আস্তে আস্তে অরুণ সাদা শাড়ি পরা মহিলার কাছাকাছি তার গাড়িটা নিয়ে যায়।
এবং ওই মহিলার থেকে হাত পাঁচেক দূরে তার গাড়িটা দাঁড় করায়। আর মনে মনে ভাবতে থাকে, এই সব ভূত প্রেত কিছুই হয় না, কেউ হয়তো তার সাথে মজা করছে। তাই সে সিদ্ধান্ত নেয় গাড়ি থেকে নেমে বিষয়টা দেখবে। যেমনি ভাবা তেমনি কাজ। অরুণ গাড়ি থেকে নেমে পড়ে, কিন্তু কে কোথায়। গাড়ি থেকে নামতেই রাস্তা একদম ফাঁকা, কেউ কোথাও নেই। শেষে অরুণ ভাবে এ নিশ্চয়ই তার চোখের ভুল। ওই বুড়ো লোকটার আজগুবি গল্প শুনে আর মনে মনে এই সব ভুলভাল ভাবার জন্যই সে এই সব ভুলভাল দেখছে। এইভাবে অনেকক্ষণ গাড়ি চালানোর পরে অরুণের ঘুম পেতে থাকে। না, এইভাবে ঘুম ঘুম চোখে গাড়ি চালানো উচিত হবে না। যতই রাস্তা ফাঁকা থাকুক, বিপদের তো আর কোনো হাত পা নেই। হঠাৎ করে রাস্তার ধারে অরুণ দেখতে পায় একটা কাঠের বোর্ড, যাতে বড় বড় অক্ষরে লেখা আছে রেড হাউস। ওই বুড়ো লোকটা নিশ্চয়ই এই বাড়িটার কথাই বলছিল। ওই বুড়ো লোকটার কথা মতো এই রেড হাউস থেকে রতনপুরের দূরত্ব তাও কম করে 50 কিলোমিটার। আর এইদিকে অনেক রাতও হয়েছে, আর আমার চোখটাও ঘুমে বুজে আসছে। না, এই কটা ঘন্টা ওই বাড়িতে কাটিয়ে সকাল সকাল বেরিয়ে পড়া যাবে। আর এত রাতে সাহায্য চাইলে নিশ্চয়ই কেউ বারণ করবে না। এইসব কথা ভাবতে ভাবতে অরুণ দেখে আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে গেরুয়া বস্ত্রধারী এক বৃদ্ধ লোক। তাকে দেখে বোঝা যায় সে বৃদ্ধ কোনো সাধু। কিন্তু অরুণ অবাক হয়, এত রাতে এই বৃদ্ধ সাধু এই নির্জন জায়গায় করছেটা কি? অরুণের কাছে এসে সাধু বলে ওঠে, কি ভাবছ যে এত রাতে এই নির্জন এলাকায় এই বুড়ো সাধু কি করছে, তাই তো? তবে এটা তো আমার জায়গা, আর আমার স্থানে আমি থাকবো, এটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু তুমি যে রতনপুর যাবে বলে সেই কোন কালে রওনা দিলে, এখনো তো পৌঁছাতে পারলে না। সাধুর মুখে এই সব কথা শুনে অরুণ রীতিমতো অবাক হয়ে যায়। আপনি কি করে জানলেন যে আমি রতনপুর যাব? এমন কত কিছুই আমি জানি, বুঝলে। ওরা তোমার আসার আগেই আমাকে সবটা বলেছে। এমনকি তুমি যে একটু আগে ওই লাল বাড়িতে রাত কাটানোর কথা ভাবছিলে, আমি সেটাও জানি। আমার যদি কথা শোনো, তাহলে আমি বলবো ওই বাড়িতে তোমার না যাওয়াই ভালো। কিন্তু ওই বাড়িতে যাওয়া যে তোমার ভবিতব্য, তাই তুমি কেনই বা এই বৃদ্ধ সাধুর কথা শুনবে বলো তো? শোনো, তোমাকে একটা জিনিস দিচ্ছি, সেটা নিজের কাছে সামলে রাখো। সময় আসলে সেটা ঠিক তোমার কাছে আসবে। সাধুর মুখে তার সম্বন্ধে এই সব কথা শুনে অরুণ অবাক হয়ে যায়। আপনি আমার সম্বন্ধে এত কিছু কিভাবে জানলেন বলুন তো? হাতটা সামনের দিকে বাড়াও দেখি। তোমার অত প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নয় বাপু, আমার দেরি হচ্ছে। হাতটা বাড়াও, তোমাকে তোমার প্রাপ্য জিনিসটা দিয়ে আমার পথে হাঁটা লাগায়। এই কথা বলে অরুণের হাতে একটা রঙিন পাথর দেয় সাধু।
যখনই বিপদে পড়বে ভক্তি ভরে পরমাত্মাকে স্মরণ করবে, দেখবে ঠিক বিপদ কেটে যাবে। এই বলে আস্তে আস্তে অন্ধকারে মিলিয়ে যায় বৃদ্ধ সাধু। অরুণ এসে দাঁড়িয়েছে সেই রেড হাউসের সামনে। সাহেবী আমলের এক দোতলা বাড়ি। বাড়ির থেকে বিশালাকায় বাড়ির কঙ্কাল বললেই চলে। বাড়ির সামনে দাঁড়িয়ে বুকটা যেন কেঁপে ওঠে অরুণের, কিন্তু ভয়ে না কৌতূহলে সে সেটা ঠিক বুঝতে পারে না। এই সাহেবী আমলের এত বড় বাড়ি, তাও আবার এই নির্জন জায়গায়, এই নিয়ে গ্রামবাসীদের মনে এক আতঙ্কের সৃষ্টি হবে এবং আজগুবি সব গল্প চারিদিকে ছড়িয়ে পড়বে, এটাই স্বাভাবিক। অরুণ দরজায় ধাক্কা দেয়। কেউ আছেন? হ্যালো, কেউ আছেন? অনেক ডাকাডাকি করেও কোনো রকম কোনো সাড়া পায় না অরুণ। মিনিট দুই পরে গেট খুলে বাইরে আসে এক মাঝবয়সী লোক। লোকটিকে দেখে মনে হয় লোকটা বাঙালি নয়, গুজরাতি বা পাঞ্জাবি গোছের। কি ব্যাপার বাবুজি? এই নির্জন জায়গায় এত রাতে আপনি কি করছেন বলুন দেখি? আমি অরুণ, একটু অসুবিধায় পড়ে এসেছি। যদি আপনি একটু খাওয়ার আর থাকার ব্যবস্থা করে দিতেন তাহলে সত্যি অনেক উপকৃত হতাম। আমি একদম সকাল সকাল রতনপুর উদ্দেশ্যে বেরিয়ে যাব। কিন্তু বাবুজি, এখানে তো এমন থাকার বন্দোবস্ত নেই বাবুজি, আর এখানে থাকা আপনার জন্য সহি হবে না। দয়া করে এমন বলবেন না, বড় বিপদে পড়ে এসেছি। আমাকে একটা ছোট্ট ঘরের ব্যবস্থা করে দিলেই হবে। জাস্ট কয়েকটা ঘন্টা আমি একটু কাটিয়ে সূর্যের আলো ফুটতে না ফুটতে এখান থেকে বেরিয়ে যাব। দয়া করে ওরকম বলবেন না, দেখুন যদি কিছু ব্যবস্থা করা যায়। আচ্ছা বাবুজি, আপনি যখন ইতনা করে বলছেন তখন আমি আপনাকে একটা থাকার বন্দোবস্ত করে দিচ্ছি। ঠিক আছে বাবুজি, আসুন ভেতরে আসুন। আচ্ছা, সবই না হয় হলো, কিন্তু তোমার তো নামটাই জানা হলো না। আগে আমার নাম বাবুজি, আমার নাম পান সিং আছে বাবুজি। বাহ, নামটা তো খুব সুন্দর। তা পান সিং, কতদিন হলো তুমি এখানে কাজ করছো? তা বাবুজি অনেক দিন। আমরা তো পিড়িধার পিড়ি এখানে কাজ করছি। আমার বাপ করেছে, এখন আমি করছি। আসলে বাবুজি, এই বাড়িটা একটা ইংরেজ সাহেব বানিয়েছিলেন। তার সময় আমার বাবা এখানে কেয়ারটেকারের কাজ করত, আর বাবা মারা যাওয়ার পর আমি, আর সাহেব মরে যাওয়ার পরে সাহেবের যে আত্মীয় স্বজন ছিল তারা সব থাকে বিদেশে। বছরে তারা একটিবার করে আসে, সব রকম সব কিছু দেখে যায়, আর আমি এখানে থেকে গেছি দারোয়ান হিসাবে। তা পান সিং, এত বড় বাড়িতে তুমি একা একা থাকো, তোমার ভয় করে না? এমনি তো রাস্তায় আস্তে আস্তে আমি শুনলাম এই বাড়িতে কি ওই কি সব ভূত প্রেতের প্রকোপ আছে। আমি তো এত বছর আছি বাবুজি, আমি তো আজ পর্যন্ত কোনোদিনও ভূত প্রেত দেখলাম না। তবে পুরোপুরি আমি এখানে থাকি না বাবুজি। এখান থেকে একটু দূরে আমার ঝোপড়া। আমি সারাদিন এখানে থাকি, রাত হলে চলে যায় আমার ঝোপড়াতে। সেখানে আমার বউ বাচ্চা আছে, বুঝতে পেরেছেন? আসুন বাবুজি, আমি আপনাকে আপনার ঘরটা দেখিয়ে দিই। এই বলে পান সিং অরুণকে দোতলায় একটা ঘরে নিয়ে যায়। পান সিং ঘর থেকে বেরিয়ে গেলে অরুণ মন দিয়ে ঘরের আশপাশটা ভালো মতো দেখতে থাকে। একটু পরে পান সিং হাতে খাবারের থালা নিয়ে প্রবেশ করে। বাবুজি, বেশি কিছু আজ রান্না করতে পারিনি, তাই যতটা আছে
ওটাই দয়া করে খেয়ে নিন। আরে ছিছি, এ কি বলছো তুমি? তুমি যে আমার এত সাহায্য করছো, এটাই তো অনেক। আচ্ছা বাবুজি, তাহলে আপনি খানা খেয়ে শুয়ে পড়েন, আমি আসছি তাহলে। আসছি মানে? মতলব বাবুজি, আমি তো আপনাকে বললাম এই বাড়ি থেকে থোড়া দূরে আমার ঝোপড়পট্টি আছে, আমি তো রাতে সেখানেই থাকি বাবুজি। কিন্তু পানসিং, মাত্র তো কটা ঘন্টার ব্যাপার। তুমি যদি আজ একটু কষ্ট করে আমার সাথে থেকে যেতে, তাহলে আমারও একটু ভালো লাগবে আর কি। আমি আপনার ব্যাপারটা বুঝতে পারছি বাবুজি। এমনিতেই নতুন জায়গা আছে, তারপর এত বড় বাড়ি, আপনি রাত বিরেতে একা একা থাকতে সংকট বোধ করছেন। কিন্তু বাবুজি, আমার যে কোনো উপায় নেই। আমি যদি আজ ঘর না যাই, তাহলে ওইদিকে আমার বিবি বাচ্চারা আমার জন্য চিন্তা করবে। ওরা আমার ইন্তজারে এখনো বসে আছে। কিন্তু আপনি কোনো চিন্তা করবেন না বাবুজি, আমি আপনার জন্য সমস্ত বন্দোবস্ত করে দিয়ে গেছি। আপনার কোনো পরেশানি হবে না। এমনিতেও সকাল হতে না হতেই আমি চলে আসব। আচ্ছা পানসিং, তুমি যখন থাকবেই না, তখন তো আর কিছু বলার নেই। ঠিক আছে, তুমি তাহলে এসো, আমি একটু চোখটা বুঝি। পানসিংয়ের চোখের দিকে তাকিয়ে অরুণের মনে হয় পানসিং যেন তার কিছু বলতে চাইছে। আচ্ছা, তুমি কি আমাকে কিছু বলতে চাইছো পানসিং? আগে বাবুজি, তেমন কোনো বাত নেই, তবে এই বাড়িটা পুরনো আছে তো, তাই রাত বিরেতে অনেক রকম আওয়াজ শোনা যায়। তাই আপনি ভয় পাবেন না বাবুজি। আর একটা কথা বাবুজি, রাতে গেট খুলে ঘরের বাইরে আসবেন না। যাই হোক, ঘরের ভেতরেই থাকবেন। কিন্তু কেন পানসিং? ঘরের বাইরে বেরোলে অসুবিধাটা কোথায়? দেখেন বাবুজি, আপনার বলায় আমি আপনাকে থাকার জায়গা করে দিয়েছি, তো দয়া করে আমার কথাটা শুনেন। এমনি নতুন জায়গা আছে বাবুজি, তাই ঘরের বাইরে না বেরোটাই আপনার জন্য ভালো হবে। এমনি অনেক রাত হলো, আমি এবার আসি। আমি সকাল হতে না হতেই চলে আসব। আপনি শুধু রাতে ঘরের বাইরে বেরোবেন না। এই বলে পানসিং চলে যায়। অরুণ কতক্ষণ ঘুমিয়েছে তা সে জানে না, কিন্তু হঠাৎ কিসের একটা অদ্ভুত শব্দে তার ঘুম ভেঙে যায়। সে বিছানার উপর উঠে বসে। সে ভালো মতো কান খাড়া করে শুনতে চায় শব্দটা কিসের এবং আসছে কোথা থেকে। শব্দটা এক জোড়া পায়ের হেঁটে চলে বেড়ানোর শব্দ। কিন্তু মানুষ স্বাভাবিকভাবে যেভাবে হেঁটে চলে বেড়ায়, শব্দটা ঠিক তেমন নয়। ওই হাঁটার শব্দের মধ্যে আছে এক অস্বাভাবিকতা, সেটা অরুণ বুঝতে পারে। আস্তে আস্তে দরজার ওপারের মানুষটা এসে দাঁড়িয়েছে অরুণের ঘরের ঠিক বাইরে। বাবুজি, জেগে আছেন বাবুজি? এ কি? এটা পানসিং এর গলা। কিন্তু ও তো বলেছিল ও সকালের আগে আসবে না। তাহলে এই এত রাতে আমাকে ডাকছে কে? অরুণ খুব ভালো মতোই জানে। আর যাই হোক, দরজার ওপারে যে আছে সে পানসিং কোনো মতেই নয়। তাহলে কে বাইরে, কে এত রাতে ডাকছে অরুণকে? অরুণের শিরদাঁড়া দিয়ে বয়ে যাচ্ছে এক হিমেল স্রোত। অরুণ জানে দরজার ওপারে যে আছে সে কোনো ইহাজগতিক প্রাণী নয়। কিছুক্ষণ এইভাবে ডাকাডাকি করার পরে দরজার ওপারের মানুষটা আস্তে আস্তে দরজা থেকে সরে যায়। কিন্তু এই দিকে দরজার ওপারে কে আছে সেটা দেখার জন্য অরুণের কৌতূহল
যেন বেড়েই যাচ্ছে। আস্তে আস্তে অরুণ ঘর থেকে বেরিয়ে যায় ঘর লাগোয়া বারান্দায়। আধো আলো ও আধো অন্ধকারে অরুণ দেখতে পায় তার থেকে ফুট পাঁচেক দূরে সিঁড়ির কাছে কেউ একটা যেন দাঁড়িয়ে আছে। অরুণ ভয়ে ভয়ে তাকে পানসিং পানসিং বলে ডাকতে থাকে, কিন্তু হঠাৎ করেই বারান্দার সব আলো বন্ধ হয়ে যায় এবং সম্পূর্ণ বারান্দাটা ভরে যায় অন্ধকারে। সেই অন্ধকারে জ্বলজ্বল করে ওঠে দুটো চোখ। আস্তে আস্তে অরুণের দিকে এগিয়ে আসে সেই মূর্তিমান বিভীষিকা। অরুণ জানে তার ছুটে পালিয়ে যাওয়া উচিত, কিন্তু একই তার পা দুটো যেন আটকে গেছে মাটির সাথে। সে তার সমস্ত শক্তি লাগিয়েও যেন এক চুল নড়তে পারছে না। অরুণ যেন তার চোখের সামনে দেখতে পাচ্ছে স্বয়ং মৃত্যুকে। সেই মূর্তিমান বিভীষিকা এখন এসে দাঁড়িয়েছে একদম অরুণের সামনে। তার পচা গলা ভয়ঙ্কর দেহ দেখে অরুণের বুঝতে বাকি থাকে না যে এটা স্বয়ং মৃত্যুর দূত। প্রাণের ভয়ে চোখ বুজে ফেলে অরুণ, কিন্তু হঠাৎ এক ঐশ্বরিক আলোয় জ্বলজ্বল করে ওঠে তার হাতে ধরে রাখা পাথরটা। আর অরুণের মনে পড়ে যায় বৃদ্ধ সাধুর বলা সেই কথা। অরুণ তৎক্ষণাৎ সামনের দিকে তুলে ধরে পাথরটা, আর সঙ্গে সঙ্গে ওই পাথর থেকে ছিটকে বেরিয়ে আসে এক দৈবিক আলো, যার তেজে অরুণের চোখের সামনে জ্বলে পুড়ে শেষ হয়ে যায় সেই মূর্তিমান বিভীষিকা। এইদিকে নিজের চোখের সামনে এইসব হতে দেখে অজ্ঞান হয়ে যায় অরুণ। বাবুজি, ও বাবুজি, আপনি সাহি আছেন তো? আমি আমি কোথায়? চোখ খুলেই ধরফরিয়ে উঠে বসে অরুণ। বাবুজি, আপনার কি হয়েছে বাবুজি? আর আপনি এমন ঘরের বাইরে অজ্ঞান অবস্থায় পড়েছিলেন, একটু কি বলবেন কি হয়েছিল? অরুণ পানসিংকে কাল রাতের সমস্ত ঘটনা সবটা বলে। আমি তো আপনাকে বলেছিলাম বাবুজি যে যাই হয়ে যাক আপনি রুমের বাইরে আসবেন না, আপনি তাও কেন এসেছিলেন? ঠিক আছে বাবুজি, আপনি ঠিক আছেন, উপরওয়ালার লাখ লাখ শুক্রিয়া। কিন্তু পানসিং, আমাকে বলো, কাল কাল রাতে ওইগুলো কি হচ্ছিল? আমি জানি, তুমি সব জানো, বলো আমাকে। দেখেন বাবুজি, এই দুনিয়াতে এমন অনেক জিনিস আছে বাবুজি যা সব সময় জানতে নেই, কিন্তু বহুত বহুত শুক্রিয়া বাবুজি, আজ আপনার জন্য প্রায় 150 বছর পরে এই লাল বাড়ি অভিশাপ মুক্ত হয়েছে।